কাজ শেষে মসজিদে নামাজ পড়তে গিয়েছিলেন মিজানুর রহমান। নামাজ শেষে আর বাড়ি ফেরা হলো না তার। পরিবারের একমাত্র ভরসাই ছিলেন তিনি। তাকে হারিয়ে শোকে মাতম পুরো পরিবার। সে বিনা দোষী যে দোষী হয়ে আজকে দুনিয়া ত্যাগ করেছেন। আমার এই সংসার, এই সন্তান, আমার সব কিছু আমি কি নিয়ে বাঁচবো, কি দিয়ে চলবো, কি করবো, আমার চলার মতো সেই ক্ষমতা না। বাবাকে চিরতরে হারিয়ে বুক চাপা কষ্ট নিয়ে কবরের দিকে তাকিয়ে আছে সন্তান। এখন বাবার কবরের পাশে দাঁড়িয়ে রুহের মাগফিরাত কামনা ছাড়া আর কিছুই করার নেই তার। চাইলেই আর বাবার কাছে কোনো আবদার করতে পারবে না আদরের ছেলেটি। আমার বাবা তো ভালো কাজে গেছিল নামাজ পড়তে, নামাজ পড়ে আসার সময় কেন তারে গুলি করল। গত 21 জুলাই ঢাকার নর্দায় আসরের নামাজ আদায় করে বাসায় ফিরছিলেন মিজানুর রহমান। সে সময় কোটা বিরোধী আন্দোলনকে ঘিরে সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হন তিনি। আসরের নামাজ পড়ে বের হওয়ার সাথে সাথে ওই দেহে গোলাগুলির ভিতরে ফিরে গেছে। বাইর হওয়ার সাথে সাথে দৌড়ের লগে সব মানুষ যে দৌড় দেয়, হ্যাঁ ও দৌড় দিছে। ও দৌড় দেওয়ার সাথে সাথে হ্যাঁ গুলির আঘাত পেয়েছে, শুধু হেই আর কেউ না। সকালে বিলে একজন এরকম হয়েছে, তারপরে আবার এরকম বিকালে আসরের পরে হয়েছে। মাগরিবের সময় আমি ঘটনা জানতে পারছি। আমার কাছে লোকস্টিক আছে, লোক আগাইতে দেয় না, সেই জন্য গুলিবিদ্ধ হয়ে হাসপাতাল নিতে দেয় না। এখানে রাইকেই মারা গেছে, কোনো লোক আগাইতে দেয় না, সেই জন্য কেউ আগাইতে পারে না। পরে আর হাসপাতাল নেওয়া হয় না। পরে আমরা আত্মীয় স্বজন যারা ছিল জানাইছে, জানানোর পরে আত্মীয়রা যেখানে সে ওই যে করছে ডিউটি করতো ওই জায়গায় ওই ফ্যাক্টরিতে নিয়ে গেছে, কাছাকাছি নিয়ে ওখানে রাখছে। রাখার পরে অ্যাম্বুলেন্স পরে গাড়ি ফেরা বাড়িতে নিয়ে আসছে। নিহত মিজানুর রহমান চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ইনগা বাজার এলাকার বাসিন্দা। স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে ঘিরেই ছিল তার যত স্বপ্ন আশা। তাদেরকে ভালো রাখতেই ঢাকার একটি বিউটি পার্লারে কর্মচারীর কাজ করতেন তিনি। যা উপার্জন করতেন তা দিয়েই চলছিল সন্তানদের লেখাপড়ার খরচ সহ সংসারের যাবতীয় খরচ। আমার বাবার উপরে আমাদের সংসার চলতো। আমি, আমার বোন, আমার মা, আমার বাবা থাকাকালীন আমাদের কষ্ট করে চলা লাগতো। তো সরকারের কাছে আমার অনুরোধ হলো যে আমি যেন ভালো করে পড়াশোনা করে কিছুটা করতে পারি, সেই দিকে যেন সরকার আমার নজর রাখে, আমার পরিবারের দিকে যেন নজর রাখে, আমার মানে আমি যেন কিছু করতে পারি ভবিষ্যতে, সেই দিকে যেন সরকার নজর রাখে, যেন আমাদের কোনো অসুবিধা না হয়। সরকারের কাছে এটা আমাদের অনুরোধ রইল। ওদের এখন বাবাই তো সংসার দেখাশোনা করতো, এখন এদের ভবিষ্যৎ কি? এখন তো দেখার মতো কেউ নেই। এখন যদি সরকার ওদেরকে একটু সহযোগিতা করে, ওদেরকে লেখাপড়ার সুযোগ দেয় এবং একটা ভবিষ্যৎ করে দেয়, তাহলে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা আবেদন করলাম ওদের দিকে যেন সুনজরে তাকায়।